একটা মাছ। এমন মাছ আমি জীবনেও কখনো দেখিনি। তুই দেখবি কি রে? আমরাও যে এমন বড় মাছ আগে কখনো দেখিনি। এই মাছ আমাদেরকে ধরতেই হবে, যে যা পারো তাই নিয়েই চলো। আমরা মাছটা ধরবার চেষ্টা করি, আর আমার কাছে জাল আছে। তবে চলো মাছটার পিছু করি। কিরে, তোরা সবাই মাছ ধরবার সরঞ্জাম নিয়ে কোথায় চলেছিস? আগে মোড়ল মশাই, বানের জলে এক বড় কাতলা মাছ ভেসে উঠেছে একটু পর পর, তাই আমরা সবাই সেটা ধরতে বেরিয়েছি। ওই তো মাছটা আবার ভেসে উঠেছে। আরে সত্যি তো, মাছটা যে অনেক বড় দেখছি। আমি এর আগে এমন বড় মাছ কখনো দেখিনি গো। কুবে, তুই জাল ফেল, আমরা বল্লম ছুঁড়ে মারি, দেখি কোনোভাবে মাছটাকে ধরা যায় কিনা। ধরা যাবে মানে? এক্ষুনি ধরে ফেলবো, আমি এই জাল ফেললাম। দাদা, আমাকে সাহায্য করো তোমরা, একা হাতে আমি বড় মাছ তুলতে পারবো না। মাছটা জালে আটকা পড়ে লাফালাফি করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সাহায্য করছি তোকে। মাছটা তো অনেক বড় রে কুবের, এটা নিয়ে শহরের মুখে হাটে বিক্রি করে আয়, অনেক দাম পাবি তাহলে। না না, এই মাছ আমি বিক্রি করব না বাবু, এই মাছে সবার অধিকার আছে। সবাই এই মাছ দেখেছে, আমি একা এটা করতে পারবো না, তাই আমি এটা ভাগ করে নেব সবার সাথে। মোড়ল মশাইকেও তার ভাগেরটা আমরা এখানেই দিয়ে যাব। দেখলে দেখলে তো ওরা কেমন ভালো মানুষ। বানে ভেসে আসা একটা বড় কাতলা ধরে ওরা সেটা তোমাকে ভাগ দিতে চাইছে, আর তুমি কিনা ওদের একটু সাহায্য করতে চাওনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আসলে একা একা কোনো কিছু ভোগে শান্তি নেই। কথায় আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তোরা যাবার পথে আবার কোষাগার থেকে চাল ডাল যা লাগে নিয়ে যা। তাহলে তো আজকে বানে ভাসা বড় কাতলা মাছ দিয়ে মহাভোজ হবে সবার। তোরা বাড়ি গিয়ে সবাইকে আমার এখানে নিয়ে আয়, এই বিপদে আমরা সবাই একসাথে আমার বাড়ির দোতলায় থাকবো। ঠিক আছে বাবু, আমরা তাহলে বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আসি। মাছটা আপনার বাড়িতে রেখে যাই, এসে না হয় রান্না বান্নার আয়োজন করা যাবে। হ্যাঁ, কই রে সুখু দুখু মা আমার, কোথায় গেলি তোরা? ও বাবা, আমি এখানে। ডাকছো কেন সকালবেলা? ওখানে কি করছিস? আয় আয়, এইদিকে আয় মা। তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি মাছ ধরতে যাচ্ছি মা। সুখু কোথায়? নিশ্চয়ই গাঁ বেড়াতে বের হয়ে গেছে। না বাবা, ও এদিকেই ছিল। ওই তো সুখু আসছে। আয় সুখু, আয়। কি হয়েছে বাবা, কোথায় যাচ্ছ? আমি জাল নিয়ে যাচ্ছি মা, সন্ধ্যের আগে ফিরে আসবো। তোরা দুই বোন বাড়িতে থাকিস, আর কিছু রেঁধে খেয়ে নিস। আমরা রাঁধবো কেন বাবা? রোজ তো মা আমাদের রেঁধে খাওয়াতো। তোর মা কি আর আছে রে মা? ও তো আমাদের ছেড়ে চলে গেছে। কোথায় গেছে বাবা? অনেকদিন তো হলো মা বাড়ি নেই, এখনো আসে না কেন? এই বোকা মেয়েকে নিয়ে আমি কি করি বলতো? কি করে বোঝাই ওর মা বেঁচে নাই? দাঁড়াও বাবা, আমি ওকে বলছি। শোন সুখো, মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, ওখান থেকে আর আসবে না। সে কি, তাহলে মায়ের সাথে দেখা হবে না আর? হবে রে মা, হবে। আমরা সবাই একদিন তার সাথে গিয়ে দেখা করব গিয়ে। ঠিক আছে বাবা, তাহলে আমি নতুন কাপড় পরে যাব। সে যাবি ক্ষণ, এখন দুই বোন মিলে রান্নাটা করে ফেল। আর সুখু, তুই বোনকে দেখে রাখিস, মাও কোথাও যেন না যায়। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ রে সুখু, বাবা তো চলে গেল। এখন চল আমরা গিয়ে খেলা করি, বাবা আর দেখতে পাবে না। না রে দুঃখু, এখন কোথাও যাওয়া যাবে না, বাবা বলে গেছে রান্না করতে হবে। বেশ, তবে তাই কর।
আমি গিয়ে মিনুদের বাড়ি থেকে ঘুরে আসি। না দুঃখ, তুই এখন কোথাও যাসনি, বাড়িতে অনেক কাজ, আমি একা সামলাতে পারবো না। কি কাজ করতে হবে বল, আমি এখনই করে দিচ্ছি। তুই উনুনে হাঁড়ি চড়া গিয়ে, আমি মাঠ থেকে কটা শাক পাতা নিয়ে আসি। হাঁড়ি চড়িয়ে কি করব? সেখানে চাল আর জল দিতে হবে, তারপর সে চাল ভাত হবে। বুঝেছি, তারপর আমরা ভাত খাবো, তাই না? হ্যাঁ, এখন যা, আমি শাকগুলো তুলে নিয়ে আসি, তুই বাকি কাজগুলো করে ফেল। সুখু বলছিল উনুনে হাঁড়ি চাপিয়ে জল দিতে হবে, তারপর সেখানে চাল দিব। জল দেওয়া হয়ে গেছে, যাই এখন চালগুলো হাঁড়িতে ফেলে দিই। চাল দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ অপেক্ষা করলে ভাত হয়ে যাবে। তো রান্না কত দূর হলো দুঃখু? আমি শাক নিয়ে চলে এসেছি। রান্না তো অনেক আগেই চড়িয়েছিলে, কিন্তু ভাত যে হচ্ছে না। সে কি, হাঁড়ি চড়ালে ভাত হবে না কেন? দেখি কেমন রান্না করছিস তুই। এই দেখ কত সুন্দর করে রান্না করছি। সে কি রে, তুই তো আগুন জ্বালাসনি, আগুন ছাড়া কি ভাত হবে? তুই যেভাবে বলেছিলি সেভাবেই তো রান্না করছি, তখন তো আগুন জ্বালানোর কথা বলিসনি। হায় বিধাতা, ভাত রান্না করতে হলে আগুন দিয়ে করতে হয়, উনুনে আগুন ছাড়া কি রান্না হয়? তুই তো বলিসনি সে কথা, আর আমিও কখন থেকে হাঁড়ি চাপিয়ে বসে আছি। দাঁড়া, এখনই আগুন জ্বালাচ্ছি। সাবধানে দুঃখু, হাত পুড়ে যাবে। এমা, আমার হাতে যে আগুন ধরে গেছে, এখন কি হবে? হাত যে জ্বলে পুড়ে যাচ্ছে। সে কি কাণ্ড, যা তাড়াতাড়ি ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে রাখ। হাত গরম হলে ঠান্ডা পানিতে ভেজাতে হয় বুঝি? হ্যাঁ রে, তাড়াতাড়ি যা, না হলে ফোসকা পড়ে যাবে। ঠিক আছে, আমি এখনই জলে চুবিয়ে আনছি। না রে, একটা মাছও তো পেলাম না। শুধু শুধু দিনটা নষ্ট হলো। আজকে বাড়ি থেকে গেলি পারতাম। পাবে কি করে? এই ঘোলা জলে কি মাছ পাওয়া যায়? সকাল থেকেই নদীতে ঘোলা জল বইছে। পাহাড়ি ঢল আসছে, দেখছিস না নদীর জল কেমন বেরিয়ে চলেছে। এ কদিন আর মাছের দেখা পাবো না। হ্যাঁ গো, সকালবেলায় যখন এসেছিলাম তখন জল অনেক কম ছিল, এখন ওপারের গাছগুলো অব্দি চলে গেছে গো। অবস্থা আমার কাছে সুবিধে ঠেকছে না কুবের, যেভাবে জল বাড়ছে বড় বন্যা হতে পারে এবছর। বন্যা হলে তো মুশকিলে পড়ে যাব। এমনিতে আমার বাড়িটা নদীর ধারে, বউ বাচ্চা নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হবে তো। তাই ভালো হবে, শুধু শুধু ঝুঁকি নিয়ে কাজ নেই। চল এখন বাড়ি ফেরা যাক। হ্যাঁ কাকু, চলো বাড়ি ফিরে যাই। দেখো দক্ষিণে আকাশ কালো মেঘ করে বৃষ্টি নামতে শুরু করেছে, এখন রওনা না দিলে আর পৌঁছাতে পারবো না। তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে ঘরে আয় দুঃখু, ঝড় শুরু হয়েছে। আমি গিয়ে দরজা জানলাগুলো দিচ্ছি। সে কি রে, ঝড় হলে যে আমাদের উড়িয়ে নিয়ে যাবে। তুই ভয় পাস নে, আমাদের কিছু হবে না। আমি চিন্তা করছি বাবার জন্য, উত্তাল নদীতে ঝড়ের মুখে পড়লে আর রক্ষে নেই। চল তাহলে আমরা গিয়ে বাবাকে নিয়ে আসি। না না, এই মুহূর্তে ঘর থেকে বেরোনো বুদ্ধিমানের কাজ হবে না। বাবা সাঁতার জানে, যে কোনো বিপদ থেকে উঠে আসতে পারবে। আমরা গেলে বিপদ আরো বাড়বে। তাহলে ঘরে চল, গিয়ে বসে থাকি। আমার খুব ভয় করছে রে। ভয় নেই দুঃখু, বৃষ্টি পড়তে শুরু করেছে, ঝড় এক্ষুনি কমে যাবে। এত রাত হয়ে গেল, বাবা এখনো ফেরেনি, কি যে করি এখন। আমারও খুব ভয় করছে শুভু, বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে?
বাবার কিচ্ছু হবে না দুঃখু, বিধাতা নিশ্চয়ই এত পাষাণ হবেন না। কদিন আগে আমাদের মা মারা গেল, এখন কি বাবাকেও তুলে নেবে? সুখু, ও সুখু, বাবা কি আর সত্যি ফিরে আসবে না? বৃষ্টি যে কমতে শুরু করেছে। সুখু দুখু মা, ঘরে আছিস? তাড়াতাড়ি দরজা খোল। কে কে এলো? ওই তো বাবা চলে এসেছে, তাড়াতাড়ি দরজা খুলে দে দুঃখু। দাঁড়া, আমি এখনই আসছি। আমায় তাড়াতাড়ি একটা শুকনো কাপড় দে মা, ভিজে একেবারে চুপসে গেছি। কোথায় ছিলে বাবা? আমরা তোমার জন্য দুশ্চিন্তা করছি। সে কথা সব বলবো মা তোদের, আগে আমাকে একটু বিশ্রাম নিতে দে, আমার অনেক কষ্ট হচ্ছে। এই নাও বাবা, গামছা দিয়ে হাত মুখ মুছে নাও। দে মা, আমার মাথাটা ব্যথা করছে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছি না। সে কি বাবা, তোমার শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে। হায় হায়, এখন কি হবে সুকু? তাড়াতাড়ি বাবাকে নিয়ে পানিতে চুবিয়ে আন, তাহলে গরম কমবে। তুই কি আমাকে মেরে ফেলবি মা? জলে ভিজে জ্বর হয়েছে, এরপর আরো ভিজতে বলছিস? সুকু বলছিল শরীর গরমে পুড়ে গেলে আর জলে ভিজাতে হয়, তাই বলছিলাম জলে ভিজালে ভালো হয়ে যাবে। হায় রে দুঃখু, তোকে নিয়ে আর পারলাম না। আমি বলেছি আগুনে পুড়লে জলে ভিজাতে হয়, সেটা তুই এই জায়গায় কাজে লাগাচ্ছিস। এখন কি করবি তবে? তোদের কিছু করতে হবে না, আমায় বিছানায় নিয়ে চল মা, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। রাতে কিছু খাবে না বাবা? সেই সকালে খেয়ে গিয়েছিলে, এরপর তো আর পেটে কিচ্ছু পড়েনি। না রে মা, আমি কিছু আর খাবো না, যা আছে তোরা খেয়ে নে, আমি একটু ঘুম দেব। চলো তবে তোমায় ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তোমার জ্বরটা তো কমছে না বাবা, একবার কি কবিরাজ মশাইয়ের কাছে যাব? না রে মা, ওই ওষুধে কাজ হবে না, আমি বুঝতে পারছি আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। না না বাবা, ও কথা বলো না, তোমার কিচ্ছু হবে না, আমরা তোমাকে সুস্থ করে তুলবই। দেখেছিস সুখু, জল কতটা উঠে এসেছে, আর এক হাত বাড়ালে আমাদের উঠোনে জল চলে আসবে। সে কি কথা, বাইরে জল চলে এসেছে? হ্যাঁ রে, পাড়ার সব ছেলে মেয়েরা বন্যার জলে মাছ ধরছে, চল আমরাও যাই। তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না সুখু? দেখছিস বাবা অসুস্থ, তাকে রেখে আমি কোথাও যাব না। বেশ, তবে আমি যাচ্ছি, কটা মাছ পেলে ভাজি করে খাবো। দেখো চলেই গেল, বাবার যে অসুখ সেটা একবারও ওর মনে হলো না। কি যে করবো ওকে নিয়ে। ও বোকা মানুষ, কি করব বল? ওকে তুই দেখে রাখিস মা, তুই ছাড়া ওর যাওয়ার কোনো জায়গা থাকবে না রে। সে না হয় রাখবো বাবা, কিন্তু বন্যা হয়ে গেলে আমাদের কি হবে? তুমি তো এখন মাছও ধরতে পারবে না, কিভাবে সংসার চালাবো? আমিও কিছু বুঝতে পারছি না রে মা, হাতে টাকা পয়সা নেই যে তা দিয়ে তোরা বাজার করবি। ঘরেও তো কিছু নেই, এবেলা কি রান্না করব? এই বন্যার দিনে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। একবার তোর ছোট কাকুর বাড়িতে যা, গিয়ে বল কষের চাল দিতে, আমার শরীরটা ভালো হলে ফেরত দেব। কাকিমা যে দরজাল, আমাদের সাহায্য করবে না বাবা, উল্টে কথা শুনিয়ে দেবে। গিয়েই দেখ না, আমার অসুস্থতার কথা শুনলে তোকে ফিরিয়ে দেবে না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তবে কিন্তু ফিরিয়ে দিলে আর কোনোদিন ওদের বাড়িতে যাব না। চাল যে নিতে এসেছিস তা পরিশোধ করবি কিভাবে?
বাবা সুস্থ হলে তোমার ধার শোধ করে দেবো কাকিমা, সে নিয়ে তুমি চিন্তা করো না। সে তো অনেকবার শুনেছি, তোরা আগেও এভাবে ধার নিয়ে গেছিস, কিন্তু দেওয়ার সময় যত বাহানা। আমি বাপু আর তোদের চাল ডাল দিতে পারবো না। কি বলছো কাকিমা? তোমরা সাহায্য না করলে আমরা কোথায় যাব? শুকনো কথায় আর চিড়ে ভিজবে না মেয়ে, আমি অনেক সাহায্য করেছি। আর না, নিজের সংসার চলে না, তুই এসেছিস উটকো ঝামেলা নিয়ে। বাবা খুব অসুস্থ কাকিমা, তুমি যে চাল দিলে তাকে কটা ভাত রেঁধে খাওয়াবো। দাও না গো কাকিমা, আমায় 1 সের চাল দাও, টাকা হলে আমি ফেরত দিয়ে যাব। এ মেয়ে দেখছি আমার পাগল করে ছাড়বে। কতবার বললাম আমি তোদের চাল দেব না, কথা কি তোর কানে যায় না? বেশ, দিতে হবে না চাল, আমি অন্য কোথাও গিয়ে দেখি। হ্যাঁ তাই দেখ, আর শোন, কখনো কোনো কিছুর জন্য আমার বাড়িতে আসবি না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও সুখু, কিছু খেতে দিবি না? খিদে যে পেট চুচু করছে। ঘরে কিছু নেই রে দুঃখু, তোকে কি খেতে দে বল? কেন, তুই না কাকিমার কাছে গিয়েছিলি, সেই চালগুলো কি করেছিস? কাকিমা চাল দেয়নি দুঃখু, উল্টে আমায় অপমান করে বের করে দিয়েছে। এখন কি হবে সুখু? রাতে ভাত না খেয়ে থাকবো কি করে? ঘরে চিড়ে আছে, সেগুলো নুন লঙ্কা দিয়ে ভেজে দে। ঠিক আছে, দে তবে, খুব খিদে পেয়েছে আমার। তুই বাবার কাছে গিয়ে বস, আমি চিড়ে নিয়ে আসছি। সুখু, মা সুখু, কোথায় গেলি? একটু জল দিয়ে যা তো মা। এই নাও বাবা, জল খেয়ে এটা খেয়ে নাও, ঘরে খাবার কিছু নেই যে তোমায় দেব। আমার মুখ তেতো হয়ে আছে মা, আমি কিচ্ছু খাবো না। এভাবে না খেয়ে থাকলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে বাবা। আমায় নিয়ে আমি ভাবি না মা, কিন্তু তোরা যে না খেয়ে আছিস সেজন্য বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা মা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ বাবা? তোরা তোদের মামার বাড়িতে চলে যা, সেখানে গেলে দুবেলা পেট পুড়ে খেতে পারবি। না বাবা, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না, যত কষ্টই হোক আমরা তোমার সাথেই থাকবো। সুখু, দেখেছিস বারান্দায় একটা নৌকা এসেছে, ওটা কার রে? বারান্দায় নৌকা এসেছে, হয়তো কারোর ঘাটের নৌকা ভেসে এসেছে। ঘাটের নৌকা নয় রে, নৌকায় অনেক জিনিসপত্র আছে। আমি ভাবলাম কেউ হয়তো খাবার নিয়ে আমাদের বাড়িতে এসেছে। তাই নাকি? চল তো গিয়ে দেখি। আরে তাই তো, নৌকায় দেখছি বস্তা ভরা জিনিসপত্র। তাহলে এটা কোনো মহাজনের নৌকা হবে, দড়ি ছিঁড়ে ভেসে এসেছে। চল রে সুখু, নৌকার জিনিসগুলো নিয়ে নি, কদিন খুব মজা করে খাওয়া যাবে। না না দুঃখু, কারো জিনিস নিয়ে এভাবে নেওয়া যায় না। ঠিক বলেছিস মা, এখানে অনেক টাকা জিনিস আছে, যার হারিয়েছে তার খুব ক্ষতি হয়ে যাবে তো। একটা কাজ করলে কেমন হয় বাবা, নৌকাটা যদি এর মালিকের কাছে আমরা দিয়ে আসি? কি করে দিবি? ও তো আর মানুষের মতো মালিকের নাম বলতে পারে না। এত টাকার জিনিস যেহেতু, এর মধ্যে লিস্টে জিনিসের পরিমাণ আর টাকা লেখা আছে, সেখানেই মালিকের নাম পাওয়া যাবে। হ্যাঁ বাবা, ওই যে একটা কাগজ দেখা যাচ্ছে, দাঁড়াও ওটা নিয়ে দেখে কি লেখা আছে। ঠিক বলেছ বাবা, দোকানের নাম দেওয়া আছে, বিমল তার নাম, পাশের গায়ের হাটে তার আড়ত। তাহলে নৌকাটা ওকে ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু যাবো কি করে? আমার শরীরে যা হাল, এই অবস্থায় নৌকা চালাতে পারবো না। তুমি চিন্তা করো না বাবা, আমি নৌকা চালাতে জানি, আমি গিয়ে দিয়ে আসি।
তুই যেতে পারবি মা? পারবো বাবা। বেশ, তবে দুঃখকে নিয়ে যা, একেবারে মালিকের কাছে জিনিসপত্র বুঝিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি তবে। দুঃখু, বইটাটা নে তো। নিচ্ছি, তুই নৌকায় ওঠ। হায় 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 হায়, এত বড় সর্বনাশ আমার কি করে হলো? এক নৌকা মালামাল সব হারিয়ে গেল। ওরে বাবা! নৌকাটা তো দোকানের সামনে বাঁধা ছিল কর্তা, কখন যে ছুটে গেল আমি খেয়াল করিনি। তুই চুপ কর, অত যারা সব তোর জন্য হয়েছে। আমি কতবার বলেছি কালকে রাতে মালগুলো তুলে ফেলতে, তুই আমার কথা শুনলি না। কি করবো বলো, সারাদিন কাজ করে রাতে ঘুম পেয়েছিল গো। এখন বাড়িতে গিয়ে ঘুমা, আর আমার দোকানে তোর কাজ করতে হবে না। সে কি, চাকরি গেলে আমার সংসার চলবে কি করে? বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে তো কর্তা। সে তুই যেভাবে থাকিস থাক, আমার এখানে আর কাজ পাবি না। আচ্ছা, বিমল কাকুর দোকান কোনটা বলতে পারবেন? কেন মা, এটা আমার দোকান, আমি 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 বিমল। কর্তা, আপনার নৌকা পেয়েছি, ওই দেখুন ওরা নিয়ে এসেছে। এই নৌকাটা আমরা খুঁজে পেয়েছি, আপনাদের কিনা দেখুন তো। হ্যাঁ, এটাই আমার নৌকা। কোথায় পেয়েছো মা এটা? আমাদের উঠোনে ভেসে এসেছে, এখানে আপনাদের নাম দেখে আমরা নিয়ে এসেছি। খুব ভালো করেছো মা, এখানে আমার অনেক টাকার চিনি আছে, হারিয়ে গেলে লোকসান হয়ে যেত। তাহলে আপনি নৌকার জিনিসগুলো বুঝে নিন, আমরাও বাড়ি চলে যাই। না না মা, আমার এত বড় উপকার করেছো, তোমাদের তো খালি হাতে যেতে দেব না। মানে এক্ষুনি নৌকা খালি কর, তারপর ওদের চাল ডাল দে, যতদিন পানি থাকে ততদিন যেন ওরা খেতে পারে। না না, চাল ডাল লাগবে না, ওসবের কি দরকার ছিল? তোমার কোনো কথা শুনবো না মা, তোমরা আমার বড় উপকার করেছো, তার বিনিময়ে এই সাহায্যটুকু করতে দাও। কিরে মানিক, তাড়াতাড়ি কাজ কর। দেখছিস মেয়ে দুটো দাঁড়িয়ে আছে। আমি এক্ষুনি দিচ্ছি, চাল ডাল সহ যাবতীয় জিনিসপত্র তুলে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ। অনেক জিনিসপত্র দিয়েছে রে সুখু, অনেক দিন ধরে এগুলো খাওয়া যাবে। কিন্তু এগুলো পুরোলে কি হবে সেটাই চিন্তা করছি। বাবার যা অবস্থা, তিনি আর কাজ করতে পারবেন না, আমাদেরই সংসার চালাতে হবে। সে পরেরটা দেখা যাবে, আগে কটা দিন যাক। না না দুঃখু, এখন যেহেতু হাতে জিনিসপত্র আছে, তাই এমন কিছু করতে হবে যাতে এগুলো দিয়ে অনেক দিন চলা যায়। এ কটা জিনিস দিয়ে অনেক দিন কি করে চলবে? পরিকল্পনা করে চললে তবে চলা যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সে মতো কাজ করলে অনেক লাভ হবে। কি বুদ্ধি বল? দু বোনে মিলে এই জিনিসগুলো বিক্রি করব, এতে যা লাভ হবে সে টাকা দিয়ে আমরা আবার ব্যবসা শুরু করব। বেশ, তোর যা ভালো মনে হয় তাই কর, আমার মনে হচ্ছে এটা দিয়ে লাভ হবে না। মা, ও মা, খিদে পেয়েছে খুব, খেতে দাও না কিছু। ঘরে কিছু নেই বাবা, হাতে যা টাকা ছিল তাই নিয়ে বসে আছি, কিন্তু জলের জন্য হাটে যেতে পারছি না। আর হাটে যেতে হবে না গো, তোমাদের যা যা লাগবে আমি সব নিয়ে এসেছি। হো মা, তোরা দেখছি নৌকায় দোকান দিয়ে ফেলেছিস, তা কি কি এনেছিস তোরা? চাল ডাল সব আছে, তোমার কি লাগবে সেটা বলো। আমাকে 2 কেজি চাল আর 1 কেজি ডাল দে মা। ও মা, আমাকে একটা বিস্কুট কিনে দাও। আমাদের কাছে বিস্কুট নেই ভোলা, আরেকবার তোমার জন্য নিয়ে আসবো। ওসব লাগবে না, আগে 2 মুঠো ভাত রান্না করে কাল থেকে উনুনে হাঁড়ি চড়ে নেই। এই নাও চাল ডাল, তোমার 90 টাকা হয়েছে পিসিমা। এই নিয়ে 100 টাকা, বাকিটা তোরা রেখে দে মা। সে কি, বাড়তি টাকা কেন? হাটে যেতে আমার 10 টাকা খরচ হতো, তোরা যখন ঘরে বয়ে এনে দিয়েছিস তাই খুশি হয়ে এটা দিলাম তোকে। বেশ,
আমরা তবে রোজ তোমাকে জিনিসপত্র দিয়ে যাব, তোমার আর কোনো চিন্তা নেই। এই নাও বাবা, তোমার জন্য ওষুধ কিনে এনেছি। সে কি, ওষুধ কেনবার টাকা কোথায় পেলি মা? নতুন ব্যবসা শুরু করেছে বাবা, সেখান থেকে অনেক টাকা লাভ হয়েছে। কি ব্যবসা সুখু? আমায় তো কিছু বলিসনি। আজকে নৌকা নিয়ে দোকানের কাছে গেলে সে আমাদের নৌকা ভরে খাবার দাবার দিয়েছে। আমরা সেগুলো আসার পথে বাড়ি বাড়ি বিক্রি করে আসি। সেখান থেকে কিছু টাকা রেখে আবার ব্যবসা করার জন্য টাকা কিছু রেখে দেব। ভালো কাজ করেছিস মা। এই বর্ষা মৌসুমে নৌকায় করে ব্যবসা করলে অনেক লাভ হবে। হ্যাঁ বাবা, জলের জন্য কেউ হাটে যেতে পারে না, সবাই খাবারের জন্য হাঁ হুতাশ করছে। আমরা গেলে তবেই তারা রান্না করতে পারবে। তাহলে তোরা রোজ হাট থেকে জিনিসপত্র কিনে গায়ে বিক্রি করবি। সেই দোকানি নিশ্চয়ই তোদের কেনা দামে জিনিস দেবে। হ্যাঁ বাবা, তার চিনির বস্তাগুলো ফিরিয়ে দেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। বলেছেন যে কোনো সাহায্যের জন্য তার কাছে যেতে। বেশ, তবে তোদের একটা গতি হলো মা। এখন আর পরের উপর তাকিয়ে থাকতে হবে না, তোরা নিজেরই সংসার চালাতে পারবি। হ্যাঁ বাবা, আজ থেকে তুমি বিশ্রাম করবে, যা করার আমরা করব। যা মা, এখন গিয়ে কিছু খাবার রান্না কর। খিদে আমি অস্থির হয়ে আছি, কদিন চিন্তায় কিছু খেতে পারিনি রে। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। আজকে আমরা সবাই গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত খাবো। রোজ এভাবে পেট ভরে খেতে চাই সুখু, তোর ব্যবসায় যেন লাভ হয়। বলেছে, হে এবার আমি বড় লোক হয়ে যাব। বাহ, কি খুশির খবর দিলে গো তুমি সকাল সকাল। আমার জন্য আগে একটা শাড়ি নিয়ে এসো। দেখিস বাবা, যাই করিস বেশি লোভ করতে যাস না। অতি লোভে তাঁতি নষ্ট, কথাটা নিশ্চয়ই শুনেছিস। না না, কিছু হবে না। আমি এখন যাচ্ছি সোনার দোকানে বিক্রি করতে। তারপর আমি আমার গিন্নি আর মায়ের জন্য একটি করে শাড়ি কিনে নিয়ে আসবো। তোকে বেশি লোভ করতে বারণ করেছি। আমার তেমন কিচ্ছু চাই না, শুধু সংসার চলে গেলেই হবে। মা, সুযোগ যখন এসেছে ছেড়ে দেবে কেন? এবার আমরা বড় লোক হয়ে যাব। ঠিক আছে, আমি এখন সোনার দোকানে গেলাম, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এসে কথা বলবো। কি আনন্দ, এবার আমরা বড় লোক হয়ে যাব। বড় লোকদের মতন হাব ভাব দেখাবো, ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো জিনিসপত্র পরবো। বৌমা, বেশি লোভ করতে নেই, আমি আবারও বলছি। মা, কিচ্ছু হবে না, দেখুন না শুধু। আচ্ছা দাদা, একটা ভালো সোনার কানের করতে কত টাকা মতো খরচ আছে? সোনার যা দাম, তাতে তুমি যদি মোটামুটি একটা কানের তৈরি করতে চাও তাহলে 2000 টাকা লাগবে। সে কি 2000 টাকা? আর একটু কম করে হবে না? দেখো ভাই, তুমি আমাদের গ্রামের ছেলে, আমার সম্পর্কে ভালোভাবেই তুমি জানো আমি কাউকে ঠকিয়েছি না ঠকাইনি। সোনার যেমন দাম চলবে সেই অনুযায়ী গহনার দাম হবে, এখানে আমার কিছু হাত নেই। হ্যাঁ, তোমার কি আছে বলো? তেমন কিছু না, হ্যাঁ একটা সোনা বিক্রি করবার আছে, মানে সোনার পালক। সোনার পালক? বাবা, আচ্ছা কই দাও তো দেখি, কত টাকা দাম দেওয়া যায় দেখছি ওজন করে। এই নাও, এই ঠিকঠাক করে দেবে কিন্তু, হ্যাঁ? ওজন করে যা বুঝলাম তাতে এটা কমপক্ষে 10,000 টাকা দিতে পারবো, তার বেশি নয়। আচ্ছা আচ্ছা, তাই দাও। কি আর করা যাবে, আমি ভেবেছিলাম 12,000 টাকা হবে। না ভাই, আমি এই সোনার পালকের জন্য এত টাকা দিতে পারবো না। আচ্ছা, তুমি 10,000 টাকাই দাও, কি আর করা যাবে। এই শুভেন্দু এই সোনার পালক কোথায় পেল? ওর তো সেরকম সামর্থ্য নেই যে করিয়ে রাখবে। আরে যেখান থেকেই পাক না কেন,
আমার কাছে যখন বিক্রি করছে তখন তো আমি নেবই। আর তোমার গহনাটার কি হলো? আমি একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবো। এইভাবে চলতে থাকলে আমি আরো বড় লোক হয়ে যাব। বিধাতা এত দিনে আমাদের মুখ তুলে তাকিয়েছেন, থেকে থেকে আমাদের অবস্থার উন্নতি হোক। এবার গিন্নিকে একটা মোটা সোনার হার করিয়ে দেব, খুব খুশি হবে। হে, ভালোই হয়েছে, এখন আর খাটাখাটনি করতে হচ্ছে না, শুধু ঘরে বসে বসে টাকা আসছে। বিধাতা যখন দেয় কপাল ভরে দেয়। এ জীবন যেন খুব ভালোভাবে আমি কাটাতে পারি। গিন্নি, আরে ও গিন্নি, আমি পানা পুকুরের দিকে যাচ্ছি। শোনো না, একটু দাঁড়াও, কথা আছে তোমার সাথে। কি কথা গো, তাড়াতাড়ি বলো। আরে পাখিগুলোকে তো আবার খাবার দিতে যেতে হবে, তবেই তো সোনার পালক পাবো। আমি বলছিলাম কি, এগুলো তো বহিরাগত পাখি, শীতকাল চলে গেলে এরাও অন্য দেশে চলে যাবে, তখন সোনার পালক পাবে কিভাবে? হ্যাঁ, ঠিক কথাই তো। শীতকাল চলে গেলে তো এরাও চলে যাবে, তখন আমার কি হবে? এক কাজ করো, আজকে পাখিগুলো যখন খাবার খেতে ব্যস্ত থাকবে তখন পেছন থেকে গিয়ে একটা পাখিকে ধরে নিয়ে চলে আসবে, একটা খাঁচায় বন্দি করে রেখে দেব। এবার আর রোজ রোজ পানা পুকুরে না গেলেও চলবে, আর শীতকালটা চলে গেলেও আমাদের কাছে রোজের একটা করে সোনার পালক আসবে। হ্যাঁ, বুদ্ধিটা তো তোমার বেশ ভালো। শীতকাল বলেই পানা পুকুরে এত বহিরাগত পাখি এসেছে, শীত চলে গেলে তো এরাও নিজেদের দেশে ফিরে যাবে। বাবা, এত লোভ করতে যাস না রে। এতদিন পর্যন্ত অনেক সোনার পালক দিয়েছে, আর দরকার নেই। এবার খাটাখাটনি করলেই সংসার চলে যাবে। না না মা, একবার যখন সুযোগ আছে তখন হাতছাড়া করলে হবে না। সুযোগ বারবার আসে না। আচ্ছা, আমি এগুলাম। হ্যাঁ গিন্নি, তুমি একটা খাঁচা জোগাড় করে রাখো। তুমি যাও, আমি খাঁচা জোগাড় করে রাখছি। আমাদের ধনী ব্যক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই গ্রামের সব থেকে ধনী পরিবার হবে আমাদের। তুমি সত্যি খুব ভালো গো, রোজের আমাদের জন্য খাবার দিয়ে যাও, কেউ এত করে না। সত্যি তুমি খুব ভালো। না না, সাহায্য করা মানুষের কর্তব্য। আর তাছাড়া তোমরা তো আমাকে সোনার পালক দিচ্ছ, আমি তাতেই খুশি আছি। আমি সবার বন্ধু, সবাইকে বন্ধুর চোখে দেখি। নাও, এবার খাবারটা খেয়ে নাও। বাহ, তুমি তো বেশ ভালো কাজ করো, বললাম আর কাজ হয়ে গেল। আরে অত কথা বলো না, খাঁচা কোথায়? বড্ড ছটফট করছে পাখিটা, খাঁচায় ভরে দিতে হবে। এই তো খাঁচা পাশেই আছে, তুমি পাখিটাকে ভরে দাও। এবার আমরা প্রত্যেক দিন একে অল্প অল্প খাবার দিয়ে দেব, আর সোনার পালক পেয়ে যাব। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তোমাদের আমরা প্রতিদিন সোনার পালক দিয়ে সাহায্য করি, আর তোমাদের মনে এরকম ছিল? এখন তুমি খাঁচায় বন্দি থাকবে, সারা জীবন আমাদের পালক দিয়ে যাবে, বুঝলে? এই যা, উড়ে গেল। তোমার দ্বারা একটা কাজও হয় না। এবার কি হবে? আমাদের ভবিষ্যৎ উড়ে গেল তো, কি হবে এবার? তুই কোথায় চলে গেছিলিস? আমরা সকলে তোকে কত খোঁজাখুঁজি করেছি। আমি নিজে থেকে কোথাও যাইনি, ওই শুভেন্দু আমাকে জোর করে ধরে নিয়ে গেছিল। যখন সবাই খেতে ব্যস্ত ছিল তখন পেছন থেকে এসে আমাকে ধরে নিয়ে চলে যায়। কি সব বলছিস তুই? উনি তো খুব ভালো মানুষ। কেউ ভালো মানুষ নয়, সোনার পালকের লোভে আমাকে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করছিল। মানুষটা সামনে থেকে দেখতে খুবই ভালো, কিন্তু ওর মন কুবুদ্ধিতে ভরা। সমস্ত দল শুভেন্দুর বাড়িতে উড়ে চলো, ওর সাথে কথা আছে আমার। শুভেন্দু, আমি তোমাকে ভালো মানুষ ভেবে এতদিন সাহায্য করতাম, আর তুমি নাকি এরকম করলে আমার সাথে। সত্যি আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম তুমি নিঃস্বার্থভাবে আমাদের খাবার খাওয়াচ্ছ, কিন্তু সেটা নয়। না না, তোমরা ভুল ভাবছো, আমি তো কিছু করিনি। তুমি চুপ করো, তোমার কর্মকাণ্ড আমার জানা হয়ে গেছে। যেই থালাতে খেলে সেই থালাতেই ফুটো করলে কেন? তোমায় তো আমরা রুচি দিয়ে সোনার পালক দিতাম। যাই হোক, তোমার পানা পুকুরটা আমাদের ভালো লাগতো তাই আসতাম, কিন্তু আজকের পর থেকে আর আসবো না। শুভেন্দু, বৌমা, তোমাদেরকে আমি বলেছিলাম এত লোভ করতে যেও না, কিন্তু শুনলে না আমার কথা।
এবার কি আর একটাও সোনার পালক পাবে? যাও বা রোজ একটা করে পাচ্ছিলে। মা, আপনার কথা শুনলেই ভালো হতো। রীতিমতন পড়ে থাকা পানাপুকুর থেকেও আমাদের রোজগার হচ্ছিল, কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম আমরা। আর হাত কামড়ে কিছু হবে না, যা হবার হয়ে গেছে। এবার আবার আগের মতন জীবনযাপন করতে হবে। শুভেন্দু, তোকে আবারও রোজ জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে, ওই সামান্য টাকায় বিক্রি করতে হবে। এই জন্যই বলি, মাঝে মাঝে বড়দের কথাও শোনা ভালো, তারা কোনোদিনও খারাপ চায় না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় শিক্ষা পেয়েছি আমি। এসব ভুলে যা, ভেবে নে এটা একটা স্বপ্ন ছিল, যেটা কখনোই বাস্তবায়িত হবে না। আবার সাধারণ জীবনযাপনে ফিরে আয়। জঙ্গলে যাবি তো কাঠ কাটতে? কয়দিন ধরে এক নাগাড়ে এইভাবেই বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাবো। এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। কি হয়েছে গিন্নি, কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো? আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে? ঘরে যে কিচ্ছুটি নেই। আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি, এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম, কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি, কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো। এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা। আশেপাশে আর কার বাড়িতে যাব? সবারই তো একই অবস্থা। বৃষ্টির চোটে কেউ তো এই কয়দিন ঘর থেকে বের হতে পারেনি। তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও গিন্নি। আজকের রাতটা না হয় আমরা আটার রুটি আর কলমি ডাঁটা সেদ্ধকেই থাকবো। সে না হয় করলাম, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, বানের জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো। তখনকার জন্যে ঘরে তো কিছু শুকনো খাবার মজুদ রাখতে হবে। সেটাও তো আমিও বুঝতে পারছি, এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে মরবে। আমাকে আমার জালটা এনে দাও তো দেখি। আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি। ঘরে শুকনো মুড়ি আছে, দুটো চিবিয়ে যাও, না হলে পরে আবার খিদে লাগবে। না না, এখন আর কিছু খাবো না। দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব। ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি। রান্নাঘরে দেখো, একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে, সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও। ঠিক আছে, আমি তবে বের হলাম গিন্নি। সাবধানে যেও। হায় 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 হায়, কি হলো আমার? জমিতে যে জল জমতে শুরু করেছে। কিছুদিন হলো কেবল ধান তুলেছি, এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না, সব জলের নিচে পচবে। কিরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে আহাজারি করছিস কেন? দেখো না হারান দাদা, এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে। আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে। আমিও তো আমার জমি দেখে এলাম, আমার জমিতেও তো জল জমছে রে গোপাল, বুঝতে পারছি না কি করব। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে। তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে? এখন থেকেই আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, নাহলে পরে আমাদের বিপদে পড়তে হবে। আমরা গরিব চাষাভুষো মানুষ, আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না। যা থাকে জমির কাজে লাগিয়ে দিই ফসলের আশায়। তা তুই ঠিকই বলেছিস গোপাল, আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই, আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি, তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে। এক কাজ করলে কেমন হয় দাদা? কি কাজ? আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই, তাহলে কেমন হয় বলতো? তুই খেপেছিস নাকি রে গোপাল? এই এত জল কি সেচে শেষ করা সম্ভব? কি করব বলো, জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি। বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে, কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না।
তাহলে এখন আমরা কি করব দাদা? কি আর করব, আকাশ পানে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে যাবে, তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো। আবার ফসল বুনবার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা। আর তাছাড়া আকাশের যা হাবভাব দেখছি তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহজে যাবে। সে পরে দেখা যাবে, এখন এখানে বিলাপ করে লাভ নেই, চল বাড়ির দিকে যাই আমরা। একটু সুযোগ পেলেই হলো, এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে। জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে ননি, এই আমি বলে দিলাম। আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তো মা? তোর খেলাধুলো আমার সহ্য হবে কি করে? খেলা করতে গেলেই তো জামা কাপড়ে কাদামাটি মাখিয়ে আসিস। এই বৃষ্টি বাদলা দিনে আমি জামা কাপড় শুকাতে দেবো কোথায়? পরপর এত দিন বৃষ্টিতে আমি দুদণ্ড বাইরে বেরোতে পারিনি, আর কতক্ষণ আমাকে ঘরবন্দি হয়ে থাকতে বলছো তুমি? এই মেয়ের চোপা দিন দিন বেড়েই চলেছে। দিন দিন বড় হচ্ছিস আর আদব কায়দা সব ভুলতে বসেছিস দেখছি। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। একটু আগেই না গুড়মুড়ি খেয়ে খেলতে বসলি, এখনই তোর খিদে পেয়ে গেল? অভাবের স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি। পেটের খিদে কি আর অভাব মানে বলো? আমার যে একটু বাদে বাদেই খিদে পায় মা। গুড় মুড়ি যা ছিল সব তো খেয়ে সাবার করেছিস একাই, এখন তোকে আর কি খেতে দিই বলতো? ঘরে কিচ্ছুটি রাখার উপায় নেই তোর জন্যে। খাবার দেখলেই কখন খেয়ে শেষ করবি সেই চিন্তা তোর। এখন আমার খুব খিদে পেয়েছে, আমায় কি খেতে দেবে দাও। রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য, সেখান থেকে কিছু ভাত নিয়ে খা, আর বাকিটুকু তোর বাবার জন্য রেখে দে। পান্তা ভাত কি দিয়ে খাবো মা? তরকারি কি কিছু আছে? না, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডোলে খা, দুপুরে কচু ঘন্ট করে দেবো খন। শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না মা। ঘরে আর কিচ্ছু নেই রে মা, এখন পান্তা ভাত খা, একটু বাদেই তো আবার দুপুরের রান্না বসাবো। রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস। ঠিক আছে মা, তাই দাও তবে আমাকে। তুই রান্নাঘরে গিয়ে নিজে নিয়ে খা না, আমি দেখি কচুগুলো কেটে ফেলি। আর সাবধানে যাস, উঠানে আবার পা পিছলে পড়লে কিন্তু ব্যথা পাবি। লোকটাকে সেই কখন থেকে খেতে ডেকে এসেছি, এখনো আসার নাম নেই। আর এদিকে যে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কই গো, সকালের খাবার খাওয়া লাগবে না নাকি তোমার? একটু খাজনার কাগজপত্র নিয়ে বসেছিলাম গিন্নি, ভেবেছিলাম হাতের কাজটা শেষ করে তবে খাবো। তা তোমার জ্বালায় কি আর হলো? আবার ঠান্ডা হলে তো আবার বলবে ঠান্ডা খাবার খাবো না। তোমাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। আমার কাজ না মিটিয়ে সেখান থেকে উঠতে ভালো লাগে না। আরে জানোই তো টাকা পয়সার হিসাব কিতাব। হয়েছে, খাবারের সময় খাওয়া আর কাজের সময় কাজ। এত টাকা টাকা করছো, মরে গেলে এই টাকা খাবে কে শুনি? আমার টাকা আমি খেয়েই মরবো, কাউকে আমার টাকার ভাগ দেব না আমি। হয়েছে বাপু হয়েছে, তোমার ওই কালো বাজারি টাকা নেওয়ার ইচ্ছে আমার নেই। দুবেলা দুমুঠো ভাত খাই, সেটাই আমার হজম হতে চায় না। আরে মনে রেখো, এই কালো টাকা দিয়ে কিন্তু সব আরামায়েশের জীবন পেয়েছো গিন্নি। গাঁয়ের মানুষদের রক্ত চোষা টাকাতে আমার আরামায়েশ ভালো লাগে না। তুমি ভালো করেই জানো যে আমি বিলাসিতা পছন্দ করি না। আর হতভাগাদের থেকে মেরে আনা টাকা তো আমাকে আয়েশ দিতে পারে না। খেতে এসে তোমার নীতি কথা শুনি তো পেট ভরে যায় গিন্নি। এতই যখন মায়া হয় তখন যাও না, একটা ধর্মশালা খুলে বসো। সেটা পারলে তো ভালোই হতো। জীবনে তোমার সাথে থেকে যে পাপ কামিয়েছি তার বদলে কিছুটা পুণ্য যদি পেতাম। আমায় কি খেতে দেবে না নাকি নাকি এভাবে খোঁচা মেরে কথা শোনাতে থাকবে? তাহলে আমাকে ডাকবার কি দরকার ছিল শুনি? দিচ্ছি, খাবার খেতেই তো ডেকে এনেছি, তা তুমিই তো শুরু করলে।
ননি, ও ননি, একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছো কেন? কচুর ডাঁটার ঘন্ট করব, কিন্তু এখন লবণ জলে ভিজিয়ে দেখি কচুগুলো কমে গেছে অনেকটাই। এইটুকুতে সবার তো খাওয়া হবে না রে। তা এখন আমায় কি করতে হবে সেটা বলো। তুই ঘরের পেছনে গিয়ে কটা কচুর ডাঁটা তুলে আন দেখি মা। ওরে বাবা, আমি পারবো না ঘরের পেছন থেকে কচু আনতে যেতে। ওইগুলো ধরলেই আমার হাত চুলকাবে। হাতে প্লাস্টিক বেঁধে তুলে নিয়ে আয় মা, না হলে দুপুরের তরকারি যে কম পড়ে যাবে। বিকেলে আবার গয়া পিসির বাড়িতে যাব, তখন পিসির জন্য তো একটু কচু ঘন্টের তরকারি নিয়ে যাব ভেবেছি। গয়া দিদার বাড়িতে যাবে মা? হ্যাঁ রে মা, অনেক দিন হলো পিসির দেখা নেই, তাই ভাবছি একবার গিয়ে দেখা করে আসি। বেশ, তাহলে আমিও যাব। আমি এক্ষুনি কচুর ডাঁটা তুলে আনছি মা। জয়াদি, ও জয়াদি, রান্না বসিয়ে দিয়েছো দেখছি। আমার তো এখনো কিচ্ছু করা হলো না গো। আরে কমলা যে, আয় বস এখানে। না দিদি, বসতে আসিনি, আমি এসেছি তোমার কাছে কিছু চাইতে। কি চাইতে এসেছিস কমলা? ঘরে রান্না করার মতন কিচ্ছুটি নেই দিদি। এখন কি রান্না করব ভেবে পাচ্ছি নে। কাল কটা কলমির ডাঁটা তুলে এনেছিলাম, তাই দিয়েই কালকের দিনটা কোনো রকমে চলেছে। আমার ঘরেও তেমন কিছু নেই রে কমলা। এই দেখ না, ননিকে ঘরের পেছনের জমি থেকে কটা কচুর ডাঁটা তুলে আনতে বলেছি। আমাকে আজকের চাল দেবে দিদি? আমি কাল আবার দিয়ে যাব তোমায়। ওমা, থাকলে কেন দেব না, ওইখানে চালের মটকা থেকে চাল নিয়ে যা তুই। উনি রাতে চাল নিয়ে এলেই আমি কাল সকালেই চাল ফিরিয়ে দিয়ে যাব তোমায়। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, এখন চাল নিয়ে গিয়ে রান্না বসা যা, না হলে ঠাকুরপো বাড়ি এলে কি খেতে দিবি? ঠিক আছে দিদি। আজ দুদিন হয়ে গেল বাড়ির বাইরে কোথাও যেতে পারছি না। এইভাবে জলবন্দি হয়ে কি থাকা যায় নাকি? ঠিক মতো দুদিন রান্না খাওয়াও হচ্ছে না। এ কি গো পিসি, তোমার বাড়িতে যে বানের জল উঠেছে, সারা উঠোন তো জলে ভরে গেছে গো। এই জন্যই বুঝি দিদার দেখা নেই আজ কদিন ধরে। ওরে, তোরা আস্তে আস্তে আয় এদিকে, দেখে শুনে পা ফেলিস, আবার উঠানে পা পিছলে জলে পড়ে যাস নে তোরা। তা এইভাবে জলবন্দি হয়ে আছো, আমাদের একটা খবর দিলেও তো পারতে পিসি। খবর দেব কি করে লছুরি? দেখতে পাচ্ছিস নে জলে আমার উঠোন একেবারে ডুবে আছে। এই হাঁটু জলে নেমে আমি এখন তোদের খবর দিতে যাব? খবর না দিলে আমরা কিছুই জানতে পারবো না তো। এখন তোমার জন্যে কচু ঘন্ট নিয়ে এলাম বলেই না দেখতে পেলাম, না হলে তো আমরা জানতেও পারতাম না দিদা। তা তোরা আমায় কেমন ভালোবাসিস তা আমার জানা হয়ে গেছে। দুটো দিন পার হয়ে গেল আর তোরা এখন এসেছিস আমার সাথে দেখা করতে। কি করব পিসি, দেখলেই তো এই দুদিন কেমন টানা বৃষ্টি হলো। আকাশের ভাব ভালো দেখছি না গো, সন্ধ্যায় খুব বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আরো বৃষ্টি হলে তো এবার জল ঘরে উঠে যাবে দিদা, তখন তুমি থাকবে কোথায়? এই বুড়ির আর কে আছে যে দেখে রাখবে? বানের জলে ভেসেই না হয় চলে যাব কোথাও। ছি ছি পিসি, এসব কথা কখনো মুখেও আনবে না। আমরা সবাই আছি তোমার পাশে। আবহাওয়া বেশি ভালো দেখছি না, তুমি বরং আমাদের সাথে আমাদের বাড়িতে চলো পিসি। হ্যাঁ দিদা, আমাদের সাথে চলো। এই বিপদে তোমাকে একা রেখে যেতে পারবো না আমরা। তা বেশ, তোরা যখন এত করে বলছিস তবে তাই চল।
ভাগ্যিস কিছু শুকনো খাবার এনেছিলে, না হলে তো আমাদের দুর্ভোগের শেষ ছিল না। যেভাবে বানের জল হুট করে বাড়িতে প্রবেশ করা শুরু করলো, খাবারের জন্য কোথায় যে যেতাম পরে। জল বেড়ে যাচ্ছে দেখি তো দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ির চালায় উঠে এলাম, না হলে আর উঁচু জায়গা পেতাম না। কলা গাছের ভেলা বানিয়ে রেখেছি, যে কোনো দরকার হলে এই ভেলায় ভেসে বেরোনো যায়। কিন্তু যেইভাবে চারপাশে বানের জল বাড়ছে, আমার যে বড্ড ভয় হচ্ছে গো। জল বেশি হলে তখন যাব কোথায় আমরা? ও তুমি চিন্তা করো না গিন্নি, একটা না একটা উপায় ঠিক হবে। আমি একটু বেরোবো। হ্যাঁ, তুমি আবার এখন কোথায় যাবে শুনি? হারান দাদা গোপাল দাদাদের কি অবস্থা, তারা কোথায় আশ্রয় নিয়েছে এসব একটু দেখে আসতে হবে তো। তুমি চলে গেলে আমি একা একা কি করব এখানে? জল যদি বেড়ে যায় তাহলে আমি একা হাতে কিভাবে কি করব? ওসব নিয়ে চিন্তা করো না গিন্নি, কলা গাছের ভেলা তো একটা বানাইনি, মানে আমি আগে থেকেই আর একটা ভেলা বানিয়ে রেখেছি। কোনো বিপদের আভাস পেলে জিনিসপত্র নিয়ে ভেলায় চড়ে বসবে। হ্যাঁ, না বাবা, আমার একার এত সাহস হবে বলে মনে হচ্ছে না। হবে গিন্নি হবে, বিপদে পড়লে মানুষ সব করতে পারে। ভাবছি সবাইকে নিয়ে মোড়লের বাড়ি যাব কিছু সাহায্যের জন্য, আর সাথে করে জালটা নিয়ে যাব। বানের জলে ভাসা কোনো বড় মাছ পেলে ধরবো। মানুষ বাঁচবে কি করে তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি কিনা বানে ভাসা মাছ ধরবে? হ্যাঁ গো হ্যাঁ গিন্নি, যদি ভালো মাছ পাই তবে আমরা সবাই মিলে সেটা তো খেতে পারবো। কারোর কাছেই যে খাবার জিনিস তেমন কিছু নেই। তা তুমি ঠিকই বলেছ, এই সময় তো নদী নালা সব ডুবেছে, বড় বড় মাছ এখন বানে ভেসে আসবে। আমি জালটা নিয়ে একটু ঢু মেরে আসি, আর দেখে আসি সবার কি অবস্থা। ঠিক আছে, সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। ঠিক আছে গিন্নি। একদিনের মধ্যেই কত জল উঠে গেছে। এইভাবে বানের জল আসতে থাকলে তো সারা গ্রাম জলের নিচে চলে যাবে। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, সারা গ্রাম জলের নিচে তলিয়ে গেলেও আমাদের বাড়িটা উঁচু আছে, আমরা এখানে নিরাপদে থাকতে পারবো। তুমি কেমন মোড়ল বলো তো? আমি আমাদের কথা বলছি না, আমি বলছি গ্রামবাসীদের কথা। তাদের এই বিপদের দিনে তোমার উচিত তাদের পাশে দাঁড়ানো। আর তুমি আবার এখন শুরু করলে? দেখছো বানের জলের জন্য সবাই ঘরবন্দি হয়ে আছে, তার মধ্যে তুমি বলছো আমাকে মানুষের খোঁজ নেওয়ার জন্য। সব সময় নিজেরটাই বুঝলে তুমি। তোমাকে যে কে মোড়ল বানিয়েছিল? আমাকে গ্রামের লোকেরাই মোড়ল বানিয়েছিল, কিন্তু আমার ভালো তো তোমার হজম হবে না। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন নাকি? একবার বাইরে আসুন তো, আমরা সবাই আপনার সাথে কিছু পরামর্শের জন্য এসেছি। আমি দোতলার ওপরে এখানে, গোপাল তোমরা ওপরে তাকাও। আপনি আমাদেরকে একটু সাহায্য করুন না বাবু, না হলে তো সবাই না খেয়ে মারা পড়বো। কি সাহায্য করব আমি তোমাদের? আপনার কোষাগার থেকে যদি আমাদের কিছু চাল এবং আঠা দিয়ে সাহায্য করতেন, তবে সবাই পেটের খিদে নিবারণ করতে পারতাম। আমার কোষাগারে যা খাদ্যশস্য জমানো আছে সেগুলো তো আমার ব্যবহারের জন্য জমানো আছে, সেখান থেকে তোদের দিলে আমি চলবো কি করে? কিন্তু আমরা যে সবাই খুব দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি বাবু। আমার ঘরে চাল নেই, তরকারি নেই, শুকনো মুড়ি চিবিয়ে দিন কাটাচ্ছি। ওই ঢের ভালো তোদের জন্য, আমি সেভাবে কিছু দিতে পারবো না তোদের, নিজেরটা নিজেরাই জোগাড় করে নে। ঠিক আছে বাবু, আমরা তাহলে আসি এখন। ও মা, মা দেখো, ওই দেখো কত বড় একটা মাছ দেখা যাচ্ছে বানের জলে। আরে তাই তো রে, এমন বড় মাছ তো আমি আগে কখনো দেখিনি। এটা কি মাছ গো পিসি? দেখে তো মনে হচ্ছে বিশাল একটা কাতলা মাছ হবে এটা। ওই তো বাবারা সবাই চলে এসেছে। বাবা জানো, এই বানের জলে বড় একটা কাতলা মাছ ভাসতে দেখা যাচ্ছে। কি গো, কোনো সাহায্য পেলে মোড়লের কাছে? না গো গিন্নি, মোড়ল আমাদের কোনো সাহায্য করতে রাজি হলো না। এখন এই বিপদের দিনে আমরা যে কি করব? ঘরে যা ছিল সব তো প্রায় ফুরাবার পথে।
এগুলো ফুরিয়ে গেলে খাবো কি আমরা তখন? তোরা মাছ ধরা শুরু কর। বড় কাতলা মাছ দেখা যাচ্ছে বানের জলে। ধরতে পারলে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তা তুমি মন্দ বলনি পিসি। ওই যে বাবা, দেখো কত বড় একটা মাছ। এমন মাছ আমি জীবনেও কখনো দেখিনি। তুই দেখবি কি রে? আমরাও যে এমন বড় মাছ আগে কখনো দেখিনি।